এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের গেস্ট হলেন এমন এক যুব নেতা যিনি বিহারে খুবই জনপ্রিয়। ওনার সভাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, মানুষ ওনার ভাষণ শুনতে আসেন। ইনি 5টা আসনে ভোটে লড়ছেন, কিন্তু ওনার পার্টির প্রভাব সারা বিহার জুড়ে রয়েছে, অর্থাৎ পুরো 40টা আসনেই রয়েছে। প্লিজ ওয়েলকাম আমাদের অতিথি যুব নেতা চিরাগ পাসওয়ান। আর আজ আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জাজকে, দৈনিক জাগরণের অ্যাসোসিয়েট এডিটর, একজন নামকরা সিনিয়র জার্নালিস্ট অনন্ত বিজয়। এবার এই মোকদ্দমা শুরু করা হোক। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা। আপকি আদালতে প্রথম অভিযোগ মোদিজির হনুমান চিরাগ পাসওয়ানের উপর। আপকি আদালতে লোক জনশক্তি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ হলো যে তিনি একজন অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান। চিরাগ বাবা রামবিলাস পাসওয়ান দেশের বড় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন। ওনার অসাধারণ প্রভাব ছিল, উনি সরকারের মন্ত্রীও ছিলেন এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ওনার নাম সবথেকে বেশি মার্জিনে ভোটে জেতার জন্য আছে। এত সবকিছু ঘরেই ছিল, তাও আপনি প্রথম দিকে রাজনীতির ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন না কেন? সো নাও আই ডোন্ট নো কি যে আমি এটা কিভাবে বলবো। আরে সবে তো শুরু এই চিরাগ বাবু। এই আমাদের মতো নেপোকিডদের অবস্থাটা অনেকটা শাঁখের করাতের মতো। আমি যে জায়গা থেকে এসেছি তাতে বাবার পথ অনুসরণ করলে সেটা ভালো কর্ম বলা হতো। কিন্তু তারপর সেই জায়গায় আমার মনে হয়েছে আমি যদি বাবার পথ অনুসরণ করে চলি তার থেকে বড় পাপ আর হয় না। সেই সময়েও আমি একটা মহৎ প্রচেষ্টা করেছি। একটা অল্টারনেটিভ ক্যারিয়ার তৈরি হ্যাঁ, করেছি। সে তো কিন্তু দেখতেই ওই পেয়েছি। তো আপনি যে ট্রেলার দেখেছেন তাতেই বুঝে গেছেন এর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা, কঙ্গনা রানাওয়াতকে পছন্দ হয়নি নাকি ফিল্ম ক্যারিয়ারে পছন্দ হয়নি? মানুষের আমাদের দুজনকে একসঙ্গে পছন্দ হয়নি। তবে এবার আমরা একসঙ্গে পার্লামেন্টে আসতে চলেছি। আপনি মাঝে ফ্যাশন ডিজাইনারের ক্যারিয়ারও ট্রাই করেছিলেন। হ্যাঁ, মানে দ্যাট ওয়াজ ফর আ ভেরি শর্ট টাইম অ্যান্ড হু নোজ বেটার দ্যান ইউ। ওটা একটা সামার ভ্যাকেশনের একটা শখ ছিল। গরমের ছুটি, স্কুলের দিনের কথা। মানে ইউ স্টিল রিমেম্বার সেই সময়কার কথা। বাট হ্যাঁ, ওটা একটা ছোট এক্সপেরিমেন্ট ছিল আরকি। সেটাও চলেনি। অগত্যা আমি তো নেতার ছেলে ছিলাম। তাই নেতাই হতে হবে। আর কোনো অপশন পড়েছিল না। মানে বাকি সব জায়গায় ফ্লপ হয়ে গেছে, তাই এটাই পড়ে আছে, তাই তো? এই জন্যই। লালু যাদব বলতেন যে আপনার বাবা রামবিলাস পাসওয়ান একজন আবহাওয়াবিদ। উনি আগেই আন্দাজ করে নিতেন যে কোন পার্টি জিততে চলেছে। 2014-এ আপনি নিজে আবহাওয়াবিদ হয়ে গেলেন আর আপনার বাবাকে বললেন যে মোদিজির দিকে চলে এসো। একদম। উনারই ছেলে, উনারই অংশ, উনারই গুনাগুন রয়েছে আমার মধ্যে। তাই উনার থেকেই এই গুণটা এসেছে। আর যেন অনেকটা উনার মতোই আগে থেকে আবহাওয়া আঁচ করতে পারি। কোন সরকার সেটা বড় কথা নয়। মানুষ কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। আমরা কখনো পোস্ট পোল অ্যালায়েন্সেস করিনি। আজ পর্যন্ত কখনো করিনি। আমি এটাকে শুভ সংকেত বলেই মানছি। কারণ আমাদের পার্টি মানে বাবা যার সঙ্গেই গেছেন তারই সরকার তৈরি হয়েছে। এখন দেখুন 2014-এ আপনি সেই সময় ইউপিএতে ছিলেন, কংগ্রেসের সঙ্গে ছিলেন, সোনিয়া গান্ধীর প্রতিবেশী ছিলেন, আপনি পাশেই থাকতেন। কখনো কখনো হেঁটে হেঁটেই দেখা করতে আসতেন, হ্যাঁ। কিন্তু চিরাগ পাসওয়ান এসে ওনার ডানা ছেঁটে দিল। আরে কারো ডানা ছাঁটা হয়নি। I think need of the hours ছিল। আমি আমার প্রধানমন্ত্রীর থেকে দারুণ প্রভাবিত ছিলাম। যেটা আমি খোলা মনে জনসমক্ষে প্রতিবার স্বীকারও করেছি। সেই সময় উনার যে ভিশন ছিল, দেখুন আমি একজন শিক্ষিত যুবক। আমি ওইসব জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী নই। And the state that I come from, বিহার,
প্রচুর মাত্রায় জাতি আর সম্প্রদায়ের মধ্যে পুরোপুরি বিভক্ত। দেশে প্রথমবার এমন একজন প্রধানমন্ত্রী পদের দাবিদার, যিনি ১২৫ কোটির দেশবাসীর কথা বলতে থাকেন। আমি ২০১৪ কথা বলছি। ওই সময় এই কথাগুলো আমায় ওনার প্রতি আকর্ষিত করে। তবে এই কথাটা সত্যি, বাবা শুরুতে প্রস্তুত ছিলেন না। হি ওয়াজ নট রেডি যে অ্যালায়েন্স চেঞ্জ করবেন। বাট ইভেনচুয়ালি উনিও সেটা চেঞ্জ করেন। আর আপনি মোদিজির হনুমান হয়ে গেলেন। ইভেনচুয়ালি আসলে এটার পেছনেও একটা গল্প রয়েছে। আচ্ছা, আমি বলছি আমি কেন হনুমান হলাম আর কিভাবে হনুমান হলাম। ২০২০ নির্বাচন ছিল। আসলে ওই সময় আমরা একাই ভোটে লড়ছিলাম। আমি একাই ভোটে লড়ছিলাম। তো সেই সময় ইন্ডিয়া অ্যালায়েন্সের ভিতরে একটু মতভেদ হয়েছিল। সো আই অপ্টেড আউট অফ দ্য অ্যালায়েন্স। অ্যান্ড আমি ওই সময় একাই ভোটে লড়ছিলাম। তাই আমার উপরে শর্ত লাগানো হয় যে আমি প্রধানমন্ত্রীর ছবি কোথাও ব্যবহার করতে পারব না। তো আই জাস্ট সেড ইট অন রেকর্ড যে উনি আমার মনের মধ্যে রয়েছেন। উনার ছবি হোর্ডিংয়ে লাগানোর আমার প্রয়োজন নেই। তো যে মনের মধ্যে রয়েছে সেই হলো আসল হনুমান। কিন্তু বিরোধী বক্তব্য আছে। রামবিলাস পাসওয়ান তো মন্ডল কমিশন নিয়ে এসেছিলেন। উনি রাইট। সবসময় শিডিউল কাস্টের জন্য, জনজাতির জন্য, বঞ্চিতদের জন্য লড়াই করেছেন। আর আজকাল লালুজি বলেন যে মোদিজি যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তাহলে সংবিধান শেষ করে দেবেন, একেবারে সংরক্ষণ বন্ধ করে দেবেন। আচ্ছা, কেন করবেন? প্রথমে আমায় এই কথাটা বলুন। কেন করবেন? এ তো লালুজি বলবেন। হ্যাঁ, মানে এটার কারণটা তো বলবেন। এটার প্রয়োজনটা কি রয়েছে? কি এমন কারণ যার জন্য সংবিধানকে শেষ করা হবে? সেটাকে বদলানো হবে? যে প্রধানমন্ত্রী আমাদের এই সংবিধানের জন্যই একটানা গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার দেশের প্রধানমন্ত্রী, তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। যে ব্যক্তি একটানা এই সংবিধানের দৌলতে দেশের রাজ্যের সর্বোচ্চ স্থানে ছিলেন, তার আসল কারণটা কি? তিনি সংবিধানকে বদলে ফেলবেন? আর কেন? বাবা সাহেবের তৈরি সংবিধান, এটা কি কোনো ইয়ার্কি নাকি? আজ যে প্রধানমন্ত্রী সংবিধানের সামনে নতমস্তক হয়ে আর সেটার শপথ নিয়ে বলেন যে যা কিছুই হবে সেটা সংবিধান মেনেই হবে। আর এরা সেই সমস্ত লোক যারা সংবিধান শেষ করার কথা বলে, তারা সংবিধানের সম্পূর্ণ ভুল ব্যবহার করে দেশে জরুরি অবস্থা জারি করেছিল। যে লোকগুলো আজ গণতন্ত্রের হত্যার কথা বলে, যারা বলে দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে, তাহলে এমার্জেন্সিতে কি হয়েছিল আমি সেটা জানতে চাই। আর মাননীয় লালুজির কথা যদি বলি, ওনার ছেলেপুলেদের নাম তো ওই সময় জরুরি অবস্থার সময়ে যে ধারা বসানো হয়েছিল, সেই নামে নাম রাখা হয়েছিল। তো এগুলো আসলে মানুষকে বিভ্রান্ত করার কৌশল। ২০১৫ সালেও রজত স্যার আপনি দেখবেন বিহার বিধানসভার নির্বাচন চলছিল। আর ওই সময়ও একটা বয়ানকে নিয়ে সংরক্ষণ বন্ধ হয়ে যাবে বলে এমন একটা হই-হট্টগোল বাঁধিয়ে দিল যে গোটা নির্বাচন ওইদিকে তো কেন্দ্রীভূত আপনি হয়ে যায়। কখনো ১০ বছর কেটে মোদিজিকে গেছে এই জিজ্ঞেস ঘটনা। করেছেন সংরক্ষণ কখনো বন্ধ হবে না, এটা ওনার গ্যারেন্টি? গ্যারান্টি তো আমি দিচ্ছি। আমাদের নেতা যতদিন ছিলেন তিনি বলতেন, "আমরা সরকারের সঙ্গে রয়েছি পাহারাদার হিসেবে। সমাজের সেই সব বঞ্চিত, শোষিত, দলিত, গরিব পরিবারের মানুষগুলোর পাহারাদার হিসেবে, যারা আজও সভ্যতার মূল স্রোতের সঙ্গে মিশে যেতে পারেনি।" ফর অ্যান এক্সাম্পল, যতদূর মনে পড়ছে ২০১৯ সালে, ওই ২০১৯-এরই আশেপাশে হবে, ১৮ বা ১৯, প্রস্তাবিত জাতি জনজাতি অ্যাট্রসিটি অ্যাক্ট নিয়ে একটা বিশাল মামলা ওঠে, ওটার বিভ্রান্তি নিয়ে। ওই সময় আমার নেতা, আমার বাবা রামবিলাস পাসওয়ান নিজে সরকারের বিরুদ্ধে দাঁড়ান। ইভেনচুয়ালি সেটা কিন্তু উইথড্র করতে হয়েছিল। অধিবেশন এক্সটেন্ড করানো হয়েছিল ওই বিলটা লোকসভা, রাজ্যসভায় পাস করানোর জন্য। তো এইরকম ক্ষেত্রে এমনিতে প্রধানমন্ত্রীর গ্যারান্টি তো রয়েছে। আর আজকের তারিখে আমিও গ্যারান্টি দিচ্ছি, যতক্ষণ চিরাগ পাসওয়ান রয়েছে, অন্তত এই ব্যাপারে ভয় পেতে হবে না যে কোনো গরিবের কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবে। এটা বিশ্বাস রাখতে পারেন। দ্বিতীয় কথা, লালুজি মনে করিয়ে দেন যে রামবিলাস পাসওয়ান তো সেকুলার ছিলেন, আর নরেন্দ্র মোদী মুসলমানদের বিপক্ষে রয়েছেন। ওনার রাজ্যে মুসলমানদের ওপর জুলুম হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে। এনার সেকুলারিজমের অর্থটা সত্যিই আমার বোধগম্যের বাইরে। কোনো একটা বিশেষ ধর্মকে যদি তোষামত করাকে সেকুলারিজম বলা হয়, তাহলে আমি সেই সেকুলারিজমকে মানি না। আমি মনে করি যে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার কান্ট্রি, আর এই সেকুলারিজম আমাদের মনের মধ্যে রয়েছে। এর আড়ম্বর করে বা আমাদের প্রত্যেকের একটা আস্থা রয়েছে। রাজা স্যার দেখুন, আমি আমার আস্থা অনুযায়ী পুজো পাঠ করি আর আমি জনসমক্ষে সবার সামনে মন্দিরে যাই। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কোনো ধর্মকে সম্মান করি না। ভারত হলো একমাত্র দেশ যেখানে এই লিবার্টিটা আপনি পান। আর এটা এমন একটা দেশ যেখানে এতটাই স্বাধীনতা রয়েছে যে আপনি যেকোনো ধর্ম পালন, যেকোনো ধর্ম যেভাবে খুশি আপনি পালন করতে পারেন।
দেখুন, বিহারে আমি লালুজির ভাষণ শুনি, তেজস্বীর ভাষণ শুনি। ওনারা অভিযোগ করেন যে রাম মন্দিরের নাম করে ভোট চাওয়া হচ্ছে। আর এই লোকগুলো কার নামে ভোট চাইছেন যখন এই প্রসঙ্গে কথা বলছেন? এই কথাগুলো বলে এই লোকগুলো এটা নিয়েই কিন্তু ভোট চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে বিহারে অ্যাকচুয়ালি যেসব ইস্যু রয়েছে তা নিয়ে কেউ কথা বলছে না। আরে রাম মন্দির দীর্ঘদিনের কথা, আর এতে নতুন কি রয়েছে? ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো তো লেখা রয়েছে। আর আমার তো খুব আনন্দ হচ্ছে রাজাত স্যার, কারণ ফর ওয়ান্স অ্যান্ড ফর অল এই বিবাদের সমাপ্তি ঘটেছে, যেটা নিয়ে কয়েক দশক ধরে রাজনীতি হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, আমি জন্ম থেকে দেখে আসছি, ঠিক ভোটের সময় হলেই রাম মন্দিরের ইস্যু উঠে আসতো। ৮০-র দশকের শেষের দিকে, ৯০-এর দশকে, এরকম কত দশক আমরা কাটিয়ে দিয়েছি শুধুমাত্র রাম মন্দিরের বিবাদ নিয়ে নয়, তারপর ৩৭০ ধারা নিয়ে, উইমেন রিজার্ভেশন বিল নিয়ে দীর্ঘদিন যেটা চলেছে। এই সরকার অন্ততপক্ষে ফর ওয়ান্স ফর অ্যান্ড অল এই সবকিছুর সমাধান তো করেছে। রাম মন্দির তৈরি হয়ে গেছে। যাদের বিশ্বাস আছে তারা সেখানে যাবে। এরা বলছে ওটাকে ইভেন্ট বানিয়ে দিয়েছে। আরে বাবা, ভগবান রাম ৫০০ বছর পর নিজের বাড়িতে যাচ্ছেন, সেটা কি বড় কথা নয়? যারা বিশ্বাস রাখেন আমার মতো মানুষের কাছে, এটা তো অবশ্যই একটা বড় কথা। আর এরা বলছে যে এটাকে বিজেপির ইভেন্ট বানিয়ে দিয়েছে। আমায় বলুন তো, বিজেপির কতজন কিন্তু মন্ত্রী, দেখুন, আমরা রাহুল গান্ধীর কথা শুনেছি, আপনিও শুনেছেন হয়তো। রাহুল গান্ধী বলেছেন যে ওখানে আপনি অমিতাভ বচ্চনকে দেখেছেন, আপনি ঐশ্বর্য রায়কে নাচতে দেখেছেন, কোনো গরিব মানুষকে দেখেননি। কারণ ওরা তো ওখানে যাননি, তাহলে জানবেন কি করে কে ঐশ্বর্য কে ছিলেন? যাননি? হ্যাঁ, সেটাই তো। কারণ ওরা নিজেরাই যায়নি, জানেই না ওখানে সাধু-সন্ত সমাজ থেকে শুরু করে সমাজের প্রতিটা স্তরের মানুষ ছিল। আর এই সবার বিকাশের কথা তো আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেন, সবকা সাথ সবকা বিকাশ। রাজনীতিকে এই প্রথমবার সমস্ত ক্ষেত্রের সঙ্গে জোড়া হয়েছে। তা সেটা ইন্ডাস্ট্রিয়ালিস্টই হোক বা সেটা কোনো ভারতীয় সিনেমার সঙ্গেও যারা যুক্ত, তারাও তো আমাদের দেশের গৌরব, দেশের সম্মান। কেন তাকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হবে না? কেন তাকে এই ধরনের প্ল্যাটফর্মে ডাকা হবে না? তো সমাজের ধনী থেকে ধনী, গরিব থেকে গরিব ব্যক্তি সকলকে একসঙ্গে যুক্ত করে একই মঞ্চে আনার চিন্তাভাবনাই হলো সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আপনি যতই সবকা সাথ সবকা বিকাশ বলুন, এটা তো নিশ্চয়ই জানেন যে বিহারে যে মুসলিম ভোটার রয়েছে তার একটা অংশের ভোট লালুজির পার্টির কাছে যাবে, আরজেডির কাছে না, যাবে। একদমই যাবে না। আমি বলছি, প্রতিবার যায়। আপনি আমার পরিসংখ্যান দেখুন। আমি আমার লোকসভায় জোর দিয়ে বলছি, ২০১৪ তে, ২০১৯ এ এই দুবারই এই কথাটা আমি জোর দিয়ে বলছি। প্রতিবার মুসলিমরা আমায় ভোট দিয়েছেন, যাদবরা আমায় ভোট দিয়েছেন। আর আমি বলছি রাজাত স্যার, আমি এই জাতপাত ধর্ম মানি না। আমি একটা জিনিস বুঝি না, কেন বিহারিকে মুসলমান বিহারি, আগড়া বিহারি, পিছড়া বিহারি, ওনারা বিহারি, ব্যাস এইটুকুই, এখানেই শেষ। যখন আমি বিহার ফার্স্ট, বিহারি ফার্স্টের কথা বলি, তখন আমি বিহারের ১৩ কোটি মানুষের কথা বলি। আর ভারতকে যদি উন্নত রাষ্ট্র বানাতে হয়, তাহলে আমাদের এত মতভেদের ঊর্ধ্বে উঠতে হবে, জাতপাত ধর্ম মানে সবকিছুর ঊর্ধ্বে উঠতে হবে। তবে ভারতে ফারাকটা অনেকটাই, এতটা ধনী, যারা ধনী তারা ধনী হয়ে চলেছেন আর গরিবরা গরিব হয়ে চলেছেন। সৎভাবে যদি একটা উন্নত রাষ্ট্র, উন্নত দেশ তৈরি করতে হয়, তাহলে এই ধনী আর গরিবের মধ্যে ব্যবধানটা আমাদের কমাতে হবে। গরিব মানুষকে দরিদ্র সীমার বাইরে বের করে আনতে হবে। ধনী মানুষদের যে সম্পদ রয়েছে সেটার একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হওয়া দরকার, যাতে সেটা সমাজের, দেশের গরিবদের কল্যাণের কাজে লাগানো যায়। জনতার মধ্যে থেকে দু একটা প্রশ্ন দিতে পারি। স্যার, আমার প্রশ্ন হলো যে এই কিছুদিন আগে তেজস্বী যাদব নবরাত্রির সময় মাছ খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন, তো আপনার কি মনে হয় উনি ঠিক করেছেন? প্রথম কথা হলো যে কে কি খাচ্ছেন, কে কি খাচ্ছেন না, তা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা থাকার প্রয়োজনই নেই। আপনি কি খাচ্ছেন বা খাচ্ছেন না, তাতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না। তাহলে এটা নিয়ে এত তামাশার কি দরকার? প্রবলেম অ্যারাইজেস যখন আপনি সেটা সবাইকে দেখাতে শুরু করেন। অ্যান্ড আপনি কিভাবে মাছ ছাড়াচ্ছেন সেটা দেখাচ্ছেন, তারপর একের পর এক জুসের বোতল দেখাচ্ছেন। এটা ওয়াটারমেলন জুস, এটা হলো অরেঞ্জ জুস, এই যে ছাতু বানিয়েছি, এটা এইভাবে খেতে হবে, এটা ওইভাবে, এটা লু থেকে বাঁচাবে, এটা গরম থেকে বাঁচাবে। আপনি কাকে দেখাচ্ছেন? যেখানে দেশে, আমাদের রাজ্যে একটা বড় সংখ্যক মানুষকে দুবেলার রুটি জোগাড় করতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। আপনার পাশে বসা আরেকজন নেতা বলছেন কিছু লোকের ঝাল লাগবে, মানে আপনি সেই উদ্দেশ্য নিয়ে এটা করছেন, তাই তো? আপনার ইন্টেনশনই হলো যে আপনি একটা বড় অংশের জনগণের বিশ্বাসকে আপনি কোনো না কোনোভাবে আঘাত করা। নবরাত্রির প্রথম দিন আমি নিজেও পুজো করে কাটাই। অ্যান্ড দ্য ফার্স্ট থিং আই সি ইজ হিম মাছটাকে নিয়ে দেখাচ্ছেন হেলিকপ্টারে বসে। এর মানেটা কি? ভিডিওটা যদি একদিন আগের হয়ে থাকে, আপনার সোশ্যাল মিডিয়া টিম নিশ্চয়ই অ্যাক্টিভ যে তারা সেম ডে সেই পোস্টটা করতে পারত।
নবরাত্রির প্রথম দিনেই কেন পোস্টটা করতে হলো? তো দিস ওয়াজ অ্যাবসলিউটলি নট কল্ড ফর। এই ধরনের ভিডিও সবাইকে দেখানোর কোনো চিরাগ, উনি দরকারই ছিল বলছেন না। যে বিজেপি সরকার যদি তৃতীয়বার ক্ষমতায় আসে, তাহলে মোদিজি ঠিক করে দেবেন যে আপনি কি খাবেন, রিয়েলি? কি পান করবেন, কি পরবেন। উনি ৩ বার তো গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে তো এমন কিছু ঘটনা ঘটেনি। এ রাজ্যে উনি এমন কিছু করেননি। সেই একই ব্যাপার রাজা স্যার। যখন আপনার কাছে কোনো ইস্যু থাকে না, আপনি তখন কিই বা বলবেন? আপনি যখন একটা আঙুল সামনের দিকে তুলবেন, তখন বাকি আঙুলগুলো নিজে থেকেই আপনার দিকে চেয়ে থাকবে। আপনার কাছে অনেক সময় ছিল যে পরিবার থেকে আপনি এসেছেন, আপনার পার্টি, আপনার পরিবারের সদস্য দীর্ঘদিন বিহারের সর্বোচ্চ পদে ছিল। আপনি চাইলে সব জিনিস আরো ভালো করে তুলতে পারতেন। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হচ্ছে সেই ৯০ এর দশকে সেই জঙ্গলরাজই ছিল। ৯০ এর দশকে সবথেকে বেশি মানুষ বিহার থেকে পালিয়ে গেছেন। আজও আমার আ আ ছোটবেলার সঙ্গী যে ৯০ এর দশকে পালিয়ে গিয়েছিল, সে অন্য রাজ্যে গিয়ে যেখানে চাকরি করছে এখন, বাড়ি কিনেছে ওখানে, ও বিয়ে করেছে, ওদের বাচ্চা হয়েছে আর ওই রাজ্যতেই থেকে গেছে। আজ যখন করোনা মহামারীর সময় নিজের রাজ্যে ও ফিরে এসেছে, তাকে প্রবাসী বলা হচ্ছে। প্রবাসী বলে ডাকা হচ্ছে। তো এইরকম পরিস্থিতিটা তৈরি করল কে? কারা? তো ওনাদের কাছে এই প্রশ্নের উত্তর নেই, জানা নেই। তাই এই ধরনের মাথা মুন্ডুহীন কথাবার্তা, যেমন মোদি তৃতীয়বার ক্ষমতায় এলে সংবিধান শেষ হয়ে যাবে, গণতন্ত্র শেষ। আরে ভাই, উনি আজ থেকে নয়, সেই ২০০০ থেকে সেই উচ্চ পদে বসে আছেন। আগে এক রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আজ ২৫ বছর হতে চলল। না ওই রাজ্যে কোনো কিছু খারাপ হয়েছে, না দেশে কিছু খারাপ হয়েছে। তো ৪০০ পার হয়ে যাবে। 100%, 100%। আরো একটা প্রশ্ন নিতে পারি? হ্যাঁ। হ্যাঁ। স্যার, যেভাবে আমরা দেখেছি যে কঙ্গনাজির সঙ্গে আপনার ফিল্ম রয়েছে, যেমনটা আমরা দেখছি কঙ্গনাজিও এবার রাজনীতিতে এসে গেছেন। তো আপনার তরফ থেকে ওনাকে কিছু টিপস দিতে চাইবে? যেটা ওনার আরে! রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হেল্পফুল হবে? আমি কঙ্গনাজিকে পার্সোনালিও চিনি আর উনার কারোর কোনো টিপসের দরকারই নেই। আর আমি এত বড় রিস্ক একেবারেই নেব না। উনি সবকিছু ভালোভাবেই জানেন। নিজের ভালো, খারাপ, নিজের রাজনীতি উনি সব ভালোভাবেই সামলে নেবেন। এবার একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকি আদালতে চিরাগ পাসওয়ানের ওপর সওয়াল জবাব চলতে থাকবে। রাজনীতির লড়াই আমি বড়, বড় মঞ্চে একে অন্যের সঙ্গে করেছি। কিন্তু আজ যখন তেজস্বীর সামনে আমার পরিবারকে গালাগালি দেওয়া হলো, আর যেভাবে ও চুপ করে থাকলো, এই ব্যাপারটাই আমার খারাপ লেগেছে। ওয়েলকাম ব্যাক। আপকি আদালতে আজ আমাদের অতিথি হলেন যুব নেতা চিরাগ পাসওয়ান। আপকি আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে লোক জনশক্তি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি দ্বিচারিতা করেন। চিরাগ, লালুজি তো আজকাল রোজ মনে করিয়ে দেন যে বিজেপি নেতারা প্রায়ই পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু চিরাগের পরিবারের কথা ভুলে যান। এখানে তো বাবাও রাজনীতিতে, কাকাও রাজনীতিতে, ভাই রাজনীতিতে, জামাইবাবুও রাজনীতিতে। না, আসলে এখন কাকা, ভাই সবাই চলে গেছে। আমার পরিবার এখন ছোট হয়ে গেছে। সবেদন নীলমণি আমার জামাইবাবুই আছেন। এবার ভোটে লড়ছেন। আশা করি উনি ভালোভাবেই জিতবেন। ২০১৪ তে পারিবারিক দ্বন্দ্ব খুবই হয়েছিল। যখন আমি ১ম বার ভোটে দাঁড়িয়েছিলাম, আর তখনও এইরকমই একটা প্রশ্ন উঠেছিল। আর সেই সময়ও সবাই বলেছিল যে পরিবারবাদ, ওনার ছেলে, এইসবই আরকি। আর তখন আমি মাত্র ৮৫,০০০ ভোটে জিতেছিলাম। ২০১৯ এ এই ভোটের ব্যবধান, সেই ভোটের মার্জিন যা ছিল, তা ২.৫ লক্ষেরও বেশি হয়ে যায়। তার মানে ১৪ থেকে ১৯ পর্যন্ত আমি কাজ করেছি, পরিশ্রম করেছি, মানুষের বিশ্বাস অর্জন করেছি। আর সেই কারণে আজকের ডেটে দাঁড়িয়ে ২০১৪ থেকেও বড় জনতার রায় ২০১৯ এ আমি পেয়েছি। ২০২০ তে আমার পার্টির নাম, আমার পার্টির সিম্বল সবকিছু আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়। আমাকে নিজের পার্টি থেকেই বের করে দেওয়া হয়েছিল। আর তারপর আমি আবারও শুরু থেকে শুরু করি। যেখানে নতুন পার্টির নামে, নতুন পার্টির লোগো নিয়ে, নতুন মানুষকে নিজের সঙ্গে জুড়ি। পরিশ্রম করি, লড়াই করি, মানুষের সঙ্গে থাকি, মানুষের বিশ্বাস অর্জন করি। আজ যেখানে জোট হয়েছে, কেউ তো এমনি সিট দিয়ে দেবে না। আজকের দিনে দাঁড়িয়ে ৫টা সিট যদি জোটের থাকে, লোক জনশক্তি পার্টির যেখানে বিহারে মাত্র ৪০টা সিট রয়েছে, তার মধ্যে থেকে ৫টা সিট দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কোনো না কোনোভাবে এটা আপনার পরিশ্রমের ফল। আপনার এই ব্যাপারে কোনো প্রবলেম নেই যে আপনি ৫টা সিটে লড়ছেন, কিন্তু পাসওয়ানের পরিবার পরিবার নয়, লালুজির পরিবার পরিবার।
আসলে লালু যদি নিজের ছেলেকে ভোটে দাঁড় করান, রোহিণীকে ভোটে দাঁড় করান, মিশাকে ভোটে দাঁড় করান, তাহলে সেটা পরিবারবাদ। না, একদমই না। উনি লড়ুন না। কিন্তু মিসাদি দুবার করে ভোটে হেরেছেন। তাও আপনি তৃতীয়বার ওনাকেই ভোটে দাঁড় করাচ্ছেন। এটা ভুল জিনিস। আর উনি কার কাছে ভোটে হারলেন? রামকৃপালজির কাছে। কে এই রামকৃপালজি? একজন কার্যকর্তা। যতদিন তিনি রাষ্ট্রীয় জনতা দলে ছিলেন, উনি একজন কার্যকর্তা ছিলেন। যখন বিজেপিতে এলেন, একজন কার্যকর্তার ভূমিকাতেই ছিলেন। আমি এটাই বলতে চাইছি যে হেভিওয়েট সারনেম আপনার সঙ্গে থাকলেও সেটা কখনোই আপনার জয়ের ক্রাইটেরিয়া হতে পারে না। ইভেনচুয়ালি আপনার সামর্থ্যই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনি যে টিকিট দিয়েছেন, তাতে জেডিইউ এর এমএলসির ওয়াইফ রয়েছেন, জেডিইউ এর নেতার মেয়ে রয়েছেন, শুধু তাই নয়, জমুইয়ের আপনার বীণা দেবী রয়েছেন। এখানে যারা রয়েছেন তারা কোনো না কোনোভাবে কোনো পরিবারের কারোর ভাই, কারোর মেয়ে, সো কারোর ওয়াইফ। আপনি সাম্ভাবির কথা বলছেন, যাকে আপনি একজন নেতার মেয়ে বলছেন। আমি ওকে একজন ইয়াং মেয়ে হিসেবে দেখি যে উচ্চশিক্ষিত, যার জ্ঞান রয়েছে, ওয়েল এডুকেটেড, ওয়েল লার্নেড, যার কথা বলার ধরন খুবই ভালো, যার নিজের মধ্যে সমাজ সেবার একটা চেষ্টা রয়েছে। আমি আপনি বীণাজির কথা বলছিলেন। আচ্ছা, বীণাজি আগেরবার ভোটে লড়েছিলেন, জিতেও ছিলেন। ওনার কাছেও একটা নিজস্ব অভিজ্ঞতা রয়েছে। আমি রাজেশ শর্মার কথা বলব, যিনি খাগাড়িয়া থেকে ভোটে লড়েছেন। ইয়াং ছেলে, কথাও খুব ভালো বলতে পারে, যার একটা নিজস্ব রাজনৈতিক জ্ঞান রয়েছে। কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও উনি ডেপুটি মেয়র ছিলেন। 2020-তে বিধানসভা ভোটে লড়েছেন, জিততে পারেননি, তবে ভাগলপুর থেকে উনি ভোটে লড়েছিলেন। এটা বিহারের সেই ছবি যা আমি দেশের সামনে তুলে ধরতে চাই। আজ পর্যন্ত বিহারের ছবি রজত স্যার আমাদের সামনে কিভাবে ভেসে ওঠে? বিহার মানে অপরাধী, দুর্নীতি, এই সব জিনিসগুলো নিয়েই। কাল আপনারও গর্ব হবে যখন এই জায়গায় অরুণ ভারতী থাকবে, সাম্ভাবী থাকবে, রাজেশ শর্মা থাকবে। ফর দ্যাট ম্যাটার আমি চিরাগ পাসওয়ানকেও যুবদের দলেই ফেলবো। এরা সেই সব যুবক দল যারা শিক্ষিত, আর এরা যখন সামনে আসবে বিহারের ছবিটা তুলে ধরবে। কিন্তু চিরাগ, প্রশ্নটা হলো যে আপনি যখন অন্য দলের নেতাদের, সেটা রাহুল গান্ধী হোক, সেটা লালু যাদব হোক, তেজস্বী হোক, তাদের পরিবারের কথা বলছেন, কিন্তু বিহারের বিজেপির যত নেতা রয়েছেন, সম্রাট চৌধুরী, উনিও এক পরিবার থেকে এসেছেন, সঞ্জয় তো জয়সওয়াল, আমি আর কখন তারপর পরিবারবাদ নিয়ে কোনো কথা বললাম? আমি তো বলতেই পারবো না। যারা বলছে তাদের, আমি কোথায় পরিবারবাদ নিয়ে যাদের কথা সঙ্গে বলছি? আপনি অ্যালায়েন্স করেছেন তাদের তো একবার জিজ্ঞেস করুন, ভাই পরিবারবাদের কথা নো, কেন সো আই বলছেন? টোল্ড ইউ না। মানে আপনি রজত স্যার যদি প্রধানমন্ত্রীজির সম্বোধন শুনে থাকেন, আ পার্লামেন্টের লাস্ট সেশনে, লোকসভায় উনার শেষ সম্বোধনটা যেটা ছিল, ওটা যদি আপনি শুনে থাকেন, ওখানে উনি খুব ক্লিয়ারলি পরিবারবাদ নিয়ে নিজের বক্তব্য উনি রেখেছেন। কারণ ওখানেও এই বিপক্ষের লোকজনরাই ছিল যারা আবারও বিজেপির কিছু বয়স্ক নেতাদের নাম নিয়ে বারবার পরিবারবাদ বা এই ধরনের অভিযোগ করতে থাকছিলেন। তো ওই সময়ও আমার প্রধানমন্ত্রীজি খুব ক্যাটেগরিক্যালি এই কথা বলেছিলেন। আরে যখন কেউ নিজের সামর্থ্যে সামনে আসছেন, আমি এখানে কারোর নাম নিতে চাই না, তবে কয়েকটা বড় পার্টি রয়েছে যারা নিজেদের নেতাদের লঞ্চের পর লঞ্চ করতেই থাকছে, আর ওরা লঞ্চ হতেই পারছে না। রাহুল গান্ধী। সো এই ব্যাপারটা ভুল। আচ্ছা ঠিক আছে, আপনি সুযোগ দিচ্ছেন, কিন্তু সে না পারা সত্ত্বেও বারবার তাকেই সুযোগ দেওয়া, এটা ভুল। সেই জন্যই তো তেজস্বী যাদব বলছেন যে বিজেপির লোকজন গোবরকে হালুয়া আর হালুয়াকে গোবর বলে বিক্রি করে দিচ্ছে। আর এই জিনিসটাই ওরা ৯০ এর দশক থেকে শিখে এসেছেন। আর তাই এরকম উদাহরণ দিচ্ছেন। গোবর, পশুখাদ্য আর কি সব। আপনি পশুখাদ্যের কথা বলছেন, দেখুন পশুখাদ্য কেলেঙ্কারির কথা তো বারবার ওঠে। তেজস্বী বলছেন যদি লালু যাদব বিজেপি জয়েন করে নিতেন তাহলে তিনি রাজা হরিশ্চন্দ্র হয়ে যেতেন। তিনি যদি ওয়াশিং মেশিনে ধুয়ে যেতেন তাহলে পশুখাদ্যের চোরের জায়গায় উনি মহৎ ব্যক্তি হয়ে যেতেন। আসলে কি জানেন তো? আমরা হয়তো এখন এটাকে যেভাবে বলছি, মানে একটু মজা করছি এটা নিয়ে। কিন্তু এটা গভীরে গিয়ে দেখা দরকার, যখন এনারা এই ধরনের কথা বলছেন, দেশের জুডিশিয়াল সিস্টেমের উপরও প্রশ্ন তুলছেন। দেশের বিচারপতিদের উপরেও তারা প্রশ্ন তুলে দিচ্ছেন। দেশের একটা এমন স্তম্ভের উপর এরা প্রশ্ন তুলছেন, যা শক্ত করে এই গণতন্ত্রকে ধরে রেখেছে। যখনই এই মানুষগুলো এই ধরনের প্রশ্ন তোলে, তারা একটা অরাজকতার আবহাওয়া গড়ে তুলতে চায়, যেখানে আমাদের জুডিশিয়াল সিস্টেম সম্পূর্ণভাবে কার্যকরী থাকবে না। আমি মনে করি, আর আমার এতে বিশ্বাস রয়েছে রজত স্যার, আমার বিশ্বাস রয়েছে ভারতের জুডিশিয়াল সিস্টেমের উপর। আমি মনে করি আপনি যদি ভুল না করেন, তাহলে আপনার সঙ্গেও ভুল হবে না। তবে হ্যাঁ, আপনি যদি দোষী হন, আপনাকে ছেড়েও কিন্তু দেওয়া হবে না। এই শক্তিটা ভারতের জুডিশিয়াল সিস্টেমের রয়েছে। দেখুন, এই প্রশ্নটা তো উঠবেই যে ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পুরে দেওয়া হলো,
হেমন্ত সোরেনকে জেলে পুরে দেওয়া হলো। কারণ আছে সেই জন্যই তো জেলে পোরা হয়েছে। কারণ না থাকলে আচ্ছা কারণ দেওয়ার দরকার নেই। কারণ দিতে হবে না। আর আজ আপনি দেখুন কেজরিওয়ালজি কাদের সমর্থন নিচ্ছেন? কাদের সমর্থন নিচ্ছেন? আজ এই কিছুদিন আগে আ সো কল্ড ইন্ডিয়া অ্যালায়েন্স, হোয়াটএভার অ্যালায়েন্স তো ওই মঞ্চের উপরেই কেজরিওয়ালজি যখন অ্যারেস্ট হলেন, ওই মঞ্চে কারা, কারা ছিলেন? আপনি এক একজনের মুখ জুম ইন করে দেখান তো। এরা হলো সেই সমস্ত লোক যাদের ঠিকুজি কেজরিওয়াল নিয়ে ঘুরতেন ওই গান্ধী ময়দানেই, আন্না হাজারেজির আন্দোলনে। এইসব লোকগুলোরই ঠিকুজি নিয়ে ঘুরতেন দুর্নীতির অভিযোগ রয়েছে বলে। আর আজ ওই লোকগুলোরই সমর্থন নিচ্ছেন নিজেকে জেল থেকে বের করার জন্য। আচ্ছা, এটা কি সত্যি কথা যে তেজস্বীজি আপনার ছোটবেলার বন্ধু আর আজও আপনি ওনার সঙ্গে থাকেন, মানে ওনার সঙ্গে কথাবার্তা হয়? সঙ্গে থাকি না, তবে হ্যাঁ, আ আমার বন্ধু হনও। বন্ধু ঠিক নন, তবে ভাই বলতে পারেন। ছোট ভাই মানে আমি তেজস্বীকে সর্বদা বলেছি এবং মানিও। কারণ আছে মানে আপনারাও সবাই হয়তো রিলেট করবেন। আপনার বাবার বন্ধুর তাদের ছেলে-মেয়ে আপনারও বন্ধু হয়ে যায়। সো দিস ইস হোয়াট হ্যাপেন্ড উইথ মি অলসো। আ আমার বাবা আর মাননীয় লালুজির মধ্যে দারুণ একটা সম্পর্ক ছিল। দুজনেই একসঙ্গে কাজও করেছেন। উনারা একে অপরের সমকক্ষ আ ছিলেনও। আ এই একটা কারণে আ ছোটবেলা থেকেই তেজস্বীর সঙ্গে আমার পরিচয়, আলাপ ছিল। উনাকে আপনি ভাই আর বন্ধু যত ভালোবাসার কথা বলছেন, উনার পাবলিক মিটিংয়ে আপনার মাকে গালি দেওয়া হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ। আজ আমি যখন এই কথাটার উত্তর দিচ্ছি, আজ আমার খারাপ লাগছে। আজও এই জিনিসটা ভাবলে আমার খারাপ লাগে। যাকে আমি নিজের ছোট ভাই বলে মনে করেছি, তার সামনেই আমার পরিবারের লোকজনকে গালাগালি দেওয়া হলো। আমার জন্য আমি খোলাখুলি বলছি, আমি যে অ্যালায়েন্সেই থাকি না কেন, কোনোভাবেই আমি এসব বলতে ভয় পাই না যে আমার কাছে রাবড়িজি আমার মায়ের মতো। আর আমি ওনাকে নিজের মা বলেই মনে করি। আমার কাছে মিসা দিদি আমার বড় দিদির মতো। আর রোহিণী, ও হলো আমার বোন। ওই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। আজ হয়তো আমি অন্য অ্যালায়েন্সে আছি, কিন্তু ওই সম্পর্কটা আমি বরাবর টিকিয়ে রেখেছি। রাজনৈতিক লড়াই আমরা একে অপরের সঙ্গে বড়, বড় মঞ্চ থেকে করেছি। কিন্তু আজ যখন তেজস্বীর সামনে আমার পরিবারকে গালাগালি দেওয়া হলো, আর যেভাবে ও চুপ করে থাকলো, সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি যদি তেজস্বীর জায়গায় থাকতাম, আর আমার সামনে যদি ওদের পরিবারের কোনো সদস্যের সম্পর্কে এইভাবে বলা হতো, তাহলে আমি মুখের ওপর জবাব দিতাম। আমি ওখানেই ওই কথার কড়া বিরোধিতা করতাম। কিন্তু এই ধরনের ভাষার কোনো ক্ষমা নেই। আপনি ভাষা ঠিক রেখে আমার কড়া বিরোধিতা করতেই পারেন। এর জবাবও এসেছিল। তেজস্বী বলেছিলেন, "আমি তো মঞ্চে ছিলাম, নিচে কে কি বলে ভিডিও নাও বানিয়েছে দিস তাতে আমি কি করতে পারি?" উনি বলেছিলেন, "আমায় তো প্রতিদিন হাজার, হাজার লোক গালি নাও দেয়।" দিস ইজ ইভেন ওয়ার্স। এখন ওটাকে আপনি জাস্টিফাই করছেন। আমার মা, আপনারও তো মা। আর এই কথাটা আমার মা বা অন্য কারোর মায়ের ব্যাপার নয়, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সবাই পরিবার থেকে এসেছি, সবার মা আছে, সকলের বোন রয়েছে, মেয়ে আছে। আপনি কোনো মহিলার ব্যাপারে এরকম কথা সহ্য করলেন কিভাবে? আর এখন আপনি এটা বলে জাস্টিফাই করছেন যে আমি এটা শুনিনি? রজত স্যার, এই সামনেই এইরকমই মঞ্চ হয়। আমরা পোডিয়ামে থাকি, সামনে সব এক সারিতে। আমরা তো প্রাইম মিনিস্টারের সভাতেও যাই, যেখানে এত বড় ডি করা থাকে। তাও যদি ওখান থেকে কেউ চিৎকার করে, প্রধানমন্ত্রী শুনতে পান, আর উনি তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন যে তার কি সমস্যা হয়েছে। এইরকম সামনের সারিতে দাঁড়ানো ব্যক্তি আপনার সামনে মা-বোন নিয়ে গালাগালি দিচ্ছে, যেটা আপনি মুখে আনতে পর্যন্ত পারবেন না, যেটা আপনি ন্যাশনাল চ্যানেলে বিপ না করে দেখাতেও পারবেন না। সেখানে আপনি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলেন, শুনতে থাকলেন। আপনি অন্তত এটা আপনার সামনে যদি কেউ তেজস্বীকে গালি দেয়, আপনি কি আমি শুনব করতেন? না, মানে আমি শুনব না। আমি শুধু গালাগালি তেজস্বী কেন, অন্য কাউকে দিলেও শুনব না। আমি কোনো মানুষকে দিলেই শুনব না। সভ্য সমাজে সভ্য সমাজে গালাগালির কোথাও কোনো জায়গা নেই। আমি বারবার বলি, যত ইচ্ছে কঠোর বিরোধিতা করুন, তবে সেটা সম্মানজনক শব্দ ব্যবহার করে। আপনি দেখুন না, একের পর এক অ্যালিগেশন দিচ্ছেন, ডাবল স্ট্যান্ডার্ডও বলে দিলেন, সব বলে দিলেন, কিন্তু সম্মানের সঙ্গে। আপনি এটা করতেই পারেন। একবার ভাবুন, একজনের এত বড় সাহস তেজস্বী যাদবের সামনে চিরাগ পাসওয়ানের পরিবারকে গালাগালি দিচ্ছে, আর তার কিছুই হলো না। ভাবুন, ওই ব্যক্তি যখন কোনো গ্রামে যাবে, ওখানে গিয়ে বোন, মেয়ে, মায়েদের সঙ্গে না শুধু অভদ্র ভাষা ব্যবহার করবে, এমনকি সে হয়তো খুবই খারাপ ব্যবহারও করতে পারে। আর ও বেঁচে যাবে। কারণ চিরাগ পাসওয়ানকে এত কিছু বলে দিল, তখন যখন কিছু হলো না, এ তো গ্রামের এক সাধারণ মহিলা। যারা বিহারের মানুষ তাদের অ্যানালিসিস হলো যে এটা যাদবদের পাসওয়ানকে গালি দেওয়া। আরে প্রভু! এটাই হলো ডিভিশন। এটাই ডিভিশন। আপনি আমায় বলুন, সমস্ত যাদব কি সমস্ত পাসওয়ানের বিরুদ্ধে রয়েছে? রাষ্ট্রীয় জনতা দলে কি পাসওয়ান নেই? আর বিজেপিতে কি যাদব নেই? এটা কি ধরনের কথা? মানে এটা সেই ধরনের ভাগাভাগির রাজনীতি, যেখানে বহু দশক ধরে এরা রুটি সেঁকছে।
আমি মানি না কোনো যাদব আছে, আমি মানি না কোনো পাসওয়ান আছে। কেউ আগড়া, কেউ পিছড়া, কেউ হিন্দু, কেউ মুসলিম। আমি এসব কোনো কিছুই মানি না। আমরা সবাই বিহারি। অস্তিত্ব রক্ষার লড়াই লড়ছি। আমরা সবাই বিহারের হারানো গৌরব উদ্ধারের লড়াই লড়ছি। আরে এটা এমন একটা রাজ্য যা শিক্ষার জন্য বিখ্যাত ছিল। নালন্দা ইউনিভার্সিটি। আজ যখন অন্য দেশের রাষ্ট্রপ্রধান আসেন, আমার প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে নালন্দা ইউনিভার্সিটির ছবিকে ব্যাকড্রপে রেখে ওনার সঙ্গে দেখা করেন, ওনার সঙ্গে ছবি তোলেন। আর আজ আমরা ওই গৌরবটা হারিয়ে ফেলেছি। আজ আপনি বিহারের শিক্ষার অবস্থা দেখুন। আর এই পরিস্থিতিগুলোকেই তো বদলানো দরকার। আর এরা MY সমীকরণ তৈরি করছে। আর MY সমীকরণ তৈরি করে এরা ভাগাভাগি করছে। আমারও আছে MY সমীকরণ। আমার মহিলা সমীকরণও রয়েছে, যুব সমীকরণ রয়েছে। আমি মহিলাদের একত্রিত করব, যে কোনো জাতির হোক। যুবদের একত্রিত করব, তারা যে কোনো জাতির হোক, যে কোনো ধর্মের হোক। যদি জাতি নিয়ে ভাগাভাগি করেন, বিহার কিন্তু শেষ হয়ে যাবে। আরো একটা প্রশ্ন আমরা নিয়ে নেব এখন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। বিহারে আপনি যদি যেতেন তাহলে আপনি বিহারের CM হতে চাইবেন নাকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী? ইংরেজিতে একটা কথা আছে, "If wishes were horses, beggars would ride." যদি আপনার চাহিদাতেই সব হয়ে যেত, আমার চাহিদার সঙ্গে বাস্তবের এতটাই মিল থাকতো, তাহলে আজ আমার বাবা আমার সঙ্গে থাকতো, আমার পরিবার ভাগ হতো না। আ আমাকে এতটা লড়াইও করতে হতো না। তবে চাহিদা একদিকে আর বাস্তব অন্যদিকে। আমি শুধু সৎভাবে আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। আমি ৩ বছর আগেও জানতাম না, মানে যেটা বলা হয় নেপোকেড, বর্ন উইথ সিলভার স্পুন, আর জানি না সোনার চামচ, রূপোর পালঙ্ক কি না বলা হয়েছে। কাট টু ওয়ান ফাইন ডে আমার কাছে একটা বাড়ি পর্যন্ত ছিল না। রাতারাতি আমার বাড়ির জিনিসপত্র রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তবে এই ক্ষেত্রে চাহিদা একদিকে থাকে আর বাস্তব অন্যদিকে। তাই জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। তবে এটুকু বলতে পারি যে চিরাগ পাসওয়ান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। যতই কঠিন হোক না কেন বা যতই সহজ, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর আপকে আদালতে চিরাগ পাসওয়ানের উপর অভিযোগের ঝড় বয়ে যাবে। ভবিষ্যতে এমন কোনো সম্ভাবনা রয়েছে কি আপনি রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন? কথায় বলে যে ইউ শুড নেভার সে নেভার, বাট আই থিংক দিস ইজ ওয়ান থিং আই ক্যান শিওরলি সে নেভার। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের অতিথি হলেন যুব নেতা চিরাগ পাসওয়ান। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে লোক জনশক্তি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি প্রতিশোধের রাজনীতি করেন। আমার মতো ভোলাভালা একটা মানুষ প্রতিশোধের রাজনীতি, প্লিজ। নীতিশ কুমারজি আপনাকে বিরক্ত করেছেন, হার্ট করেছেন, অপমান করেছেন, আর আপনি মনে মনে ছক্কশে ফেললেন। আপনি 2020 কথা বলছেন ভোটের সময়। তো 2020 ভোটে বিহার বিধানসভার ভোট ছিল সেই সময়। আর আমি বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট নামে একটা ম্যানিফেস্টো তৈরি করেছিলাম, যেখানে বিহার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান ছিল। বিহারের রাজস্ব কিভাবে বাড়বে, বিহারের রিলিজিয়াস ট্যুরিজমকে কিভাবে আমরা প্রমোট করতে পারি, আমাদের অ্যাগ্রো প্রো স্টেট যেখানে সেখানে ফার্মারদের সমস্যার কিভাবে সমাধান করা যেতে পারে, ওখানে প্রসেসিং ইউনিট লাগিয়ে ওখানকার উৎপাদনকে কিভাবে আ দেশে বিদেশে পাঠানো আর যেতে পারে। নীতিশ আর কুমারের সেটাই আমরা। পার্টিকে টেনে কিভাবে 43 তে নামিয়ে আনা যায়। আপনি ওই ভোটটা সম্পূর্ণ নীতিশজির বিরুদ্ধে না, আমি লড়েছিলেন। ওনার বিরুদ্ধে লড়িনি। আমি চেয়েছিলাম যাতে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্টকে সরকারি এজেন্ডার অংশ বানানো যায়। আর জোটের মধ্যে কোনো কেউই এর মধ্যে সহমত পোষণ করেনি। তখন দুটোই বিকল্প ছিল। এক, আমি অল্টারনেটিভ অ্যালায়েন্স এ চলে যাই। দিস ওয়াজ রাজদ, কংগ্রেস অ্যান্ড এভরিথিং। বাট আমি তো মোদিজির হনুমান। এটা তো করতেও পারতাম না। উনার বিরুদ্ধে যেতেই পারতাম না। আর সেই সময় পার্টি সিদ্ধান্ত নিল যে আমরা একাই ভোটে লড়াই করব। আর আমরা সৎভাবেই লড়াই করেছি। জেতার জন্যই লড়াই করেছি। জিতিনি, তবে হ্যাঁ, একটু আধটু লোকসাধ্য হয়েছে। আপনার তো কম লোকসান হয়েছিল, নীতিশজির বেশি লোকসান হয়েছিল। উনি তো বলেন যে নীতিশজির ঘরে জ্বালিয়ে তামাশা দেখেছে মোটেও চিরাগ। না। একদমই না। আমি সেরকম ছেলেই নই যে অন্যের দুঃখে আমি আনন্দ করব। হ্যাঁ, নিজের অ্যাচিভমেন্টে প্রাউড ফিল করি অবশ্যই। তবে অন্যের দুঃখের মধ্যে নিজে খুশি হওয়ার মতো নই আমি দেখুন, একেবারেই। এই কথাটা আর কেউ বলেননি। আপনার কাকা পশুপতি পারস। আজ জিজ্ঞেস করুন ওনাকে, দেখুন কি বলে। এখন এখন তো পরিস্থিতি বদলে গেছে। কিন্তু সেই সময় তিনি বলেছিলেন যে চিরাগ আমায় বলেছিল যে নীতিশ কুমারকে আমি রাজনৈতিকভাবে শেষ করে দিতে চাই। একদমই না। দেখুন, আমি সবসময়ই পদমর্যাদা, অভিজ্ঞতা সম্মান করে এসেছি। আর সবেমাত্র আমার এই রাজনীতির জীবন শুরু। আমি মোটেও সেই জায়গায় পৌঁছে যাইনি যে একজন পোড় খাওয়া
রাজনীতিবিদের বিরুদ্ধে আমি এই ধরনের চিন্তাভাবনা করতে পারবো। এই ধরনের বদলা অ্যাজ ইউ সেড আমি নিতে পারবো। আমার সেই ক্ষমতা নেই। আমার মুখ্যমন্ত্রী গত ২০ বছর ধরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই অবস্থায় আমি সৎভাবে একটা চেষ্টা করেছিলাম যাতে পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভোটে লড়াই করে আমার পার্টির বিধায়কদের জেতানোর, যেটা সেই সময় হয়ে ওঠেনি। বাট আচ্ছা, এটা ওনাকে কি হারিয়ে সত্যি দেবো যে এটা আপনি ভাবিনি। আপনার কাকাকে বলেছিলেন, "ফালতু কথা বন্ধ করুন, আপনার রক্ত আর আমার রক্তের মধ্যে ফারাক আছে"? এ বাবা! আচ্ছা, একবারের জন্য চাইবো, কারণ যেহেতু আমরা আদালতে দাঁড়িয়ে রয়েছি, তো আপনি উকিলের ভূমিকা ছেড়ে একবার যদি আমার সাক্ষী হয়ে যান, কারণ আমায় আপনার থেকে ভালো কেউ চেনে না। আপনি আমায় নট সেইং যে আপনার বয়স হয়ে গেছে, আপনি লিটারেলি আমাকে ছোটবেলা থেকে দেখছেন। আপনার কি এটা মনে হয় যেহেতু আপনি আমার মাকে ভালোভাবে চেনেন, আমার বাবাকেও ভালোভাবে জানতেন, আপনার কি মনে হয় আমার মধ্যে এমন সংস্কার রয়েছে যেখানে আমি আমার বড়দের অপমান করতে পারি? আমি মানছি, সেই সময় রাগের চোটে উনি এমন কিছু কথা বলেছিলেন, আমার মনে হয় আজ উনি হয়তো সেজন্য রিগ্রেটও করবেন, কারণ কথাগুলো সত্যিই নয়। আমার কাছে আমার বাবার পরে উনিই আমার বাবা ছিলেন। আপনি কি জানেন আমরা যে পরিবার থেকে এসেছি সেখানে কাকা-কাকিমাও বলি না। মেজো বাবা, ছোট বাবা, মেজো মা, ছোট মা, বড় বাবা এইসবই বলে থাকি। এখানে আমার বাবার পর উনিই ছিলেন আমার বাবা। তো উনার সম্বন্ধে এই ধরনের শব্দ বলা, আচ্ছা, হতে পারে উনি রাগের মাথায় ছিলেন, রেগেছিলেন। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে, আমি যদি উনার নিজের ছেলে হতাম? রজত স্যার, আপনি আমাকে বলুন, আমি যদি উনার নিজের ছেলে হতাম, তাহলেও কি উনি আমার সঙ্গে এমনটাই করতেন? উনি কি একবারও আমাকে সঙ্গে করে বসে, রাগের বশে আমার কানটা ধরতে পারতেন না? থাপ্পড় মারতে পারতেন না? বকাঝকা করতে পারতেন না? বোঝাতে পারতেন তো? একবার তো বলতে পারতেন আমায় যে, কিছু একটা সমস্যা হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা হলো, উনি আমায় নিজের বড় ছেলে বলে কখনো মনেই করেননি। একবার যদি মন থেকে নিজের ছেলে ভাবতেন, তাহলে এই সমস্যাটাই হতো না। চিরাগ, যেমনটা আপনার সঙ্গে আমার আর বাবা রামবিলাসজির সাথে সম্পর্ক ছিল, আপনার সঙ্গেও সম্পর্ক রয়েছে। সেটা যদি ভাবি তাহলে এই প্রশ্নটা করা আমার পক্ষে খুবই মুশকিলের। কিন্তু এটা আমার কাজ। প্রিন্স, উনি বলেন যে আমার বাবার অপমান হয়েছে। সেইজন্যে আমরা পার্টি ভেঙে দিয়েছি আর পরিবার থেকে আলাদা হয়ে হি গেছি। ওয়াজ লাইক মাই কিড ব্রাদার। মানে ও আমার ভাই নয়, ও আমার ছেলে ছিল। আপনি এখনো গিয়ে দেখে নিন কেন্দ্রীয় বিদ্যালয় গোল মার্কেটে ওর যে শাখা রয়েছে, ওখানে ওর রিপোর্ট কার্ডে আমি সাইন করতাম। ওর পিটিএসে আমি যেতাম। যাকে আমি ছেলের মতো করে দেখতাম, ওকে বায়ো পড়াতাম, ওকে ম্যাথ পড়াতাম, ইংলিশ শেখাতাম, ওর গ্রুমিং করতাম। এত কিছুর পরেও আজ ও আমার ব্যাপারে কি বলছে সেটা আমার খারাপ লাগছে না। আমার খারাপ লাগছে যে ও আমার মাকে, যে ওর জন্য বড় মা ছিল, আজ রাজনৈতিক বিদ্বেষ এত বেশি হয়ে গেল যে আজ ওনার নাম ধরে ডাকছে। আর তাও ভুল নামে ডাকছে। আমার মা, আপনিও জানেন, উনি সরদারনি, পাঞ্জাবি। আর পাঞ্জাবিদের শর্মা টাইটেল ওখানে হয় না। ও ভুল নাম ধরেই বলছে রীনা শর্মা পাসওয়ান। আর উনি হলেন কর। ওখানে কর, সিং, সর্দারদের মধ্যে এই সব টাইটেলই ব্যবহার হয়ে থাকে। রীনা শর্মা পাসওয়ান উনার নাম নিয়ে ও বলতে শুরু করলো। আমার মনে হয় না যে কোনো কথা এতটাও বেশি খারাপ হয় যাতে কেউ সম্পর্কের মর্যাদাটা এইভাবে চুরমার করে দিতে পারে। দেখুন, যাকে আপনি মজলে বাবা বলে ডাকতেন, যদি তিনি রেগে থাকতেন বা কোনো কিছু করে থাকেন, তো আপনি তার কাছে গিয়ে কথা বলে ওনাকে মানানোর চেষ্টা করতে পারতেন। সো এটাও একটা মিসিং লিঙ্ক। আমি গিয়েছিলাম। সেই সময় আমার টাইফয়েড হয়েছিল। আমি নিউজ থেকেই জানতে পারি এইসব হয়েছে। ১৩ জুনের রাত ছিল রজত স্যার, ১৩ জুন ২০২১ এর রাত ছিল। যখন আমি নিউজ থেকে এটা জানতে পারি যে এরকম একটা পার্টি পরিবারে বিচ্ছেদ হয়েছে। অ্যান্ড নেক্সট মর্নিং ১৪ জুন সকালে সমস্ত ভিজুয়াল YouTube এও রয়েছে, আপনাদের আর্কাইভেও থাকবে। আমি অসুস্থ ছিলাম। আমার টাইফয়েড হয়েছিল। হাতে ক্যান্ডুলা লাগানো ছিল, ড্রিপ চলছিল। আমি উনার বাড়িতে গিয়েছিলাম। প্রায় ১.৫ ঘন্টা আমি বাড়ির বাইরে দাঁড়িয়েও ছিলাম। কোন বাড়ির সামনে? যেটা আমার ছিল। যে বাড়ির উঠোনে আমি খেলাধুলা করতাম। অধিকারের সঙ্গে যেতাম। দরজা জানলা খুলতাম, বসতাম, খাওয়া-দাওয়া করতাম। আজ সেই বাড়ির দরজাই আমার জন্য বন্ধ করে দেওয়া হলো। ১.৫ ঘন্টা আমি ওই অসুস্থ অবস্থায় গাড়ির মধ্যেই বসেছিলাম। ১.৫ ঘন্টা পর যখন দরজা খোলা হলো, আমি বাড়ির ভিতরে গেলাম। আর সবার ১ম এ আমার মেজমা মানে আমার কাকিমা, ও ও ওনাকে দেখতে পেলাম। আমি গিয়ে তখন উনাকে প্রণাম করতে গেলাম। আর উনি ২ পা পিছিয়ে গেলেন আর আমাকে বললেন যে, "তোমার সঙ্গে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে।" একজন মা নিজের ছেলেকে এইরকম কার্স করছেন যে, "আমার সঙ্গে যা হচ্ছে ভালোই হচ্ছে।" আমি তো সেইদিন আমার সবকিছু দিয়ে দিতে গিয়েছিলাম। আমি শুধু চেয়েছিলাম যে, আপনারা পরিবারটা ভাঙবেন না, পার্টি ভাঙবেন না। বাবা অনেক পরিশ্রম করে রক্ত ঘাম ঝরিয়ে এটা তৈরি করেছেন। যদি মনে হয় যে আমার কোনো ভুল হয়েছে, আমি আপনাকে সবকিছু দিতে রাজি আছি। আমি তো গিয়েও ছিলাম ছোট ছেলের মতো।
কিন্তু সেই সময়েও উনি আমার জন্য দরজা বন্ধ করে দিলেন। রামবিলাসজি কখনোই চাননি যে পরিবার ভেঙে যাক, পার্টি ভেঙে যাক। উনি সারা জীবন এই চেষ্টাই চালিয়েছিলেন। আর উনি চলে যাওয়ার পর এই ভূমিকাটা আমার কাকারই তো পালন করার কথা ছিল। উনার পর পরিবারের আমরা বিহারি পরিবারের মানুষজন আমাদের বাড়ির বড়রাই যা কিছু সিদ্ধান্ত নেন। তো এই অবস্থায় বাবার জায়গায় উনাকেই তো এই দায়িত্ব পালন করতে হতো। যাতে পার্টি এক থাকে, পরিবারও মানে এক থাকে। এই যে আর গোটা ব্যাপারটা যখন ঘটলো, আপনার মা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেননি কখনো? সো দিস ওয়াজ ইভেন মোর হার্টফুল। সবথেকে বেশি খারাপ এটাতেই লেগেছিল আমার মা, যাকে আমি অভিযোগ করে বলতাম যে, "তুমি আমায় কম ভালোবাসো। আ আর তোমার দেওর আর ভাইপোদের উপর বেশি সময় ইনভেস্ট করো। কেন?" আমার এই জিনিসগুলো খারাপ লাগতো। আমার কাছে আমার কাকা উনার ছেলের মতোই ছিলেন। এমন কোনো দিন যায়নি যেদিন বৌদি, 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 বৌদি করে উনি বাড়ি ফেরেননি। আর আজ ওই বৌদি চিরাগের মা হয়ে গেল। উনার সমস্ত ইন্টারভিউতে চিরাগের মা, চিরাগের মা, চিরাগের মা। মানে কিভাবে একদিনে সম্পর্ক এইভাবে বদলে যায়? বছরের পর বছর, দশকের পর দশক যে লেডি আপনাকে ছেলের মতো ভালোবাসলো, আপনাকে, আপনার পরিবারকে সামলালো, আজ ৪৪ বছর হয়ে গেল। বাবা যদি থাকতো আ উনাদের ৪৫ বছর হয়ে যেত বিয়ের। আর গত ৪৪-৪৫ বছর ধরে একজন মা হিসেবে উনি আমার কাকাকে সামলানোর কাজ করলেন, উনার পরিবারকে সামলানোর কাজ করলেন। আর আজ যখন উনি আপনাকে ফোন করছিলেন, গোটা রাত ওই লেডি ১ মিনিটও ঘুমোননি। গোটা রাত ফোন করতে, করতে বলছিলেন, "১ মিনিটের জন্য আসুন পারসজি। আমরা এক জায়গায় বসে সবকিছু ঠিক করে নেব।" এমন কোনো জিনিস হয় না যে আলোচনা করে মেটানো যায় না। একবারের জন্য উনি আসেননি। আর তারপর সেই বৌদিই চিরাগের মা হয়ে গেল। আর আমি ছবি দেখেছি আপনাকে ঘর খালি করতে হয়েছিল, মানে যে ঘরে এত বছর ধরে রামবিলাসজি থাকতেন। মানে সেটা ছাড়া তো আমার কাছে আর কোনো মেমোরিই নেই। আমি 82 বর্ন আর 89 এ আমি ওই বাড়িতে গিয়েছিলাম। আর সেই সময় আমার ৭-৮ বছর বয়স ছিল। আর তার আগে কোনো কিছুই কারোরই মনে থাকে না। তো আমার যা কিছু স্মৃতি সব ওই বাড়িটা ঘিরেই। আর ৩৪ বছর আমি ওই বাড়িতে ছিলাম। তো আপনি যার হনুমান, উনি কি আপনাকে সাহায্য করেননি? আহ I don't know আমি সাহায্যের ভিক্ষাও অন্যের থেকে রাজা স্যার কিভাবে করব? কেন করব? না, কারণ লোক লোকজন ট্রোল করছিল আপনি নাকি বড় হনু হয়ে গেছেন। হ্যাঁ? আমার আমার নিজের লোকেরাই এতে সঙ্গ দেয়নি, তাই না? আমি অন্যের উপর আশা তখনই রাখবো যখন নিজের লোকরা সঙ্গ দেবে। আর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আমার নিজের লোক আমার পাশে যদি থাকতো, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার পরিবার, আমার পার্টিকে ভাঙতে পারত। কোনো শক্তি নেই। ঠকানো, আমার নিজের লোকেরাই আমাকে ঠকিয়েছে। যদি আমার নিজের রক্তের সম্পর্কের ভাই আমার সঙ্গ দিত, আমার বাবার মতো কাকা আমার সঙ্গ যদি দিত, তাহলে আমাকে আচ্ছা অন্যজনের কাছে কি প্রত্যাশা করব? বাট হ্যাভিং সেড ইট অল গঙ্গা দিয়ে এখন অনেক জল বয়ে গেছে এই সমস্ত ব্যাপার নিয়ে। এসব ছেড়ে আমি অনেকটা এগিয়ে গেছি। উনিও অনেকটা এগিয়ে গেছেন। চিরাগ একটা ঝড় এসে সব তোলপাড় করে দিল। বাড়ি হারালেন। কিন্তু এখনো এই চিরাগ নিভে যায়নি। যাই হোক না কেন, সেই ঝড় কিন্তু চিরাগকে নেভাতে পারেনি। এই পার্টি চলে গেল, সিম্বল চলে গেল। তো আপনি কিভাবে পুনরায় পার্টিটাকে দাঁড় করিয়ে ফেললেন? আসলে বাবা না আগে হোক বা পরে হি নেভার অ্যাকচুয়ালি টট মি পলিটিক্যালি কি করতে হবে, কি করতে হবে না। কিন্তু বহুবার উনি আমাকে বলেছিলেন যে জীবনে যখন কিছু বুঝতে পারবে না, সামনে যখন অন্ধকার দেখবে, আ ক্ল্যারিটি অফ থটস পাবে না, কনফিউজড লাগবে, প্রতিকূল সময় আসবে, ডিফিকাল্ট সময় আসবে। এইরকম সময় শুধু মানুষের মধ্যে যাবে। ওদের মধ্যে গেলে তুমি নিজের রাস্তা খুঁজে পাবে। দিস ইস এক্সাক্টলি হোয়াট আই ডিড। ১৩ই জুন এই সমস্ত ঘটনা ঘটেছিল। ৫ই জুলাই বাবার বার্থডে ছিল। উনার বার্থডের দিন আমি ওই আশীর্বাদ যাত্রা শুরু করি। হাজিপুর থেকে শুরু করেছিলাম। আর ১.৫-২ বছর একটানা এই যাত্রা চলতে থাকে। অ্যান্ড হিয়ার আই অ্যাম। পাবলিকের থেকে কিছু প্রশ্ন নিতে পারি আমরা? হ্যাঁ। আপনার কাছে আমার প্রশ্ন যে যখন আপনার সংকটের সময় ছিল আর আপনার পার্টি একদিকে ভেঙেই গিয়েছিল, তাহলে এটা কি সত্যি যে আপনার বন্ধু তেজস্বী যাদব ওনার পার্টি আরজেডিতে যোগদান করার প্রস্তাব দিয়েছিলেন? না এরকম কোনো প্রস্তাব এসেছিল, আর না ভবিষ্যতে এমন কোনো প্রস্তাব আসার সম্ভাবনাও আছে। আমার নিজস্ব পার্টি আছে। জোটে যদি থাকি, মজবুতের সঙ্গে থাকব, কিন্তু কারোর সঙ্গে মার্জ করব না। খারাপ সময় আপনার প্রতিবেশী সোনিয়াজির থেকেও কোনো মেসেজ আসেনি? ওয়েল আই এম থিংকিং অফ ইট নাও। না, না। আর ভবিষ্যতে
এরকম কোনো সম্ভাবনা আছে আপনি রাহুল গান্ধীর সঙ্গে যাবেন? ওয়েল কথায় বলে যে ইউ শুড নেভার সে নেভার। বাট আই থিংক দিস ইজ ওয়ান থিং আই ক্যান শিওরলি সে নেভার। তো বিহার থেকে আপনার জোটের কতগুলো সিট আসবে? আপনি যদি জোটের কথা বলেন তাহলে আমি জোর দিয়ে বলতে পারি 40-এর মধ্যে 40 চাই। আমি আপনাকে এবার বলছি এটার পেছনে দাবির কারণটা কি। 2019-এর ভোটে আমরা মাত্র 3টে দল মিলে লড়েছিলাম। ভারতীয় জনতা পার্টি, জনতা দল ইউনাইটেড, লোক জনশক্তি পার্টি। আমরা শুধু 3টে দলই ছিলাম। আমরা 40-এর মধ্যে 39টা সিট জিতেছিলাম। দুটো আরও মজবুত দল যারা 2019-এ বিপক্ষের সঙ্গে ছিল, মাননীয় জিতেন রাম মাঝিজির পার্টি, মাননীয় উপেন্দ্র কুশওয়াউজির পার্টি। এই দুটো দল আজকের দিনে আমাদের সঙ্গে জোটে রয়েছে। তো যখন 2019-এর থেকে বেশি শক্তি আমাদের জোটের 2024-এ এসে গেছে, তাতে আমার বিশ্বাস বেড়ে যাচ্ছে যে একটা সিট যেটা আমরা গতবার হেরে গিয়েছিলাম কিষানগঞ্জে, সেটা তো পাবোই। আর 40-এর মধ্যে 40টা সিট জিতে 400+ সিটে বিহারের এই যোগদান থাকবে। আরও একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর থাকছে আপকে আদালতে চিরাগ পাসওয়ানের ওপর অভিযোগ আর প্রশ্নের ঝড়। তো চিরাগ পাসওয়ান কি আকাঙ্ক্ষা করে? মোদিজির সরকার গঠন হলে তাতে কোন মন্ত্রক আপনি চান? আমার আপনার কাছে প্রশ্ন, এমন কখনো হয়েছে ক্যাম্পেনিং এর সময় কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেছে? ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ আমাদের মোকদ্দমা চলছে চিরাগ পাসওয়ানের ওপর। আপকে আদালতে পরের অভিযোগ। आपकी আদালতে লোক জনশক্তি পার্টির ন্যাশনাল প্রেসিডেন্ট চিরাগ পাসওয়ানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। চিরাগ, আজকাল আপনার যে পাবলিক মিটিং হয় তাতে কি ধরনের গান বাজে সেটা আমি সবাইকে শোনাতে চাইব। শের কা বেটা হ্যায় চিরাগ, পুরা বিহার কা চাহতা হ্যায় চিরাগ। একটা একটা দুটো গান আমরা দেখে নিই। मुट्ठियों को भींच गए, सांसों को खींच गए, सबसे टकराने को, शिखर पर जाने को मैं तैयार हूँ, मैं तैयार हूँ, मैं तैयार हूँ, मैं तैयार हूँ। এখন 5টা আসনে লড়াই করা পার্টির নেতা বলছেন যে আমি পুরো বিহার জিতিয়ে দেব। তো যদি দুটো সিটে জয়ী পার্টি গত 10 বছর ধরে একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালাতে পারে, তখন 5টা সিট নিয়ে চিন্তাভাবনা তো রাখতেই পারে। আজকাল যখন আমরা তেজস্বী পাবলিক মিটিং দেখি সেখানেও প্রচুর ভিড় হয়, আর ওই ভিড়েও বেশ উৎসাহ থাকে। না, এটা তো ভালো কথা। আমার মনে হয় এতে একটা ভ্যারাইটিও পাওয়া যায়। আর এটা হওয়া উচিত। আল্টিমেটলি আমরা তো জনতার দরকারেই রয়েছি। পাবলিক ডোমেইনে দাঁড়িয়ে রয়েছি। সিদ্ধান্ত ওনারাই নেবেন। উনি নিজের ভিশন রাখেন, আমি আমার ভিশন রাখি। ইভেনচুয়ালি জনগণকেই ঠিক করতে হবে ওনাদের কোনটা। আমি যদি বলি তাহলে আপনার মনে হবে রাজনীতি করছি। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্টই। ওরা এমওয়াইয়ের কথা বলছে। এখন জনগণকে ডিসাইড করতে হবে যে ভাগাভাগির রাজনীতির সঙ্গেই কি তারা যাবেন? নাকি সবাইকে নিয়ে চলার রাজনীতির সঙ্গে তারা যাবেন? এমওয়াই সমীকরণ করার রাজনীতির সঙ্গেই কি তারা যাবেন? নাকি বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট চিন্তা করার রাজনীতির সঙ্গে যাবেন? নিজের পাবলিক মিটিংয়ে তেজস্বী গান করেন। হ্যাঁ। আপনি Really? তো রেকর্ডেড গান চালান, আর উনি নিজের গান করেন। উনি বলেন, তুম তো ধোকেবাজ হো, वादा करके भूल जाते हो, रोज रोज मोदी जी ऐसा करोगे, जनता रूठ गई तो हाथ मलोगे। ঠিক আছে, ও নিজের কথাগুলো তুলে ধরছে। কিন্তু আসল সমস্যাটা হলো যে ও এইসব জিনিসগুলোকে নিয়েও রাজনীতির গুরুত্বটা নামিয়ে ফেলছে। আপনি একটা রাজ্যের নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা করছেন, আর এমন একটা পরিবার থেকে, যে পরিবার থেকে দুজন মুখ্যমন্ত্রী ছিলেন। এক্ষেত্রে আমার মনে হয় যে রাজনীতিতে গুরুত্বটা বজায় রাখা খুবই প্রয়োজনীয়। একটা বড় রাজ্যের নেতৃত্ব দেওয়ার চিন্তাভাবনা যখন আপনি করেন, সেটাকে কোনোভাবেই হালকাভাবে নিলে চলে না। দেখুন, এমন ওনার সব একটাই গান কথা, করলে এনডিএর হ্যাঁ। যত নেতা আসেন ওরা সবাই ভাষণ দেন, কিন্তু কেউ মূল্যবৃদ্ধির কথা বলেন না, কেউ বেকারত্বের কথা বলেন না। আজ থেকে 1 দশক আগে রজত স্যার, আমি জানতাম না, আমার মনে হয় না আমাদের মধ্যে কারোরই জানা ছিল দেশের অর্থব্যবস্থা কোথায় ছিল, কি অবস্থায় ছিল বা ছিল না। আজ আমরা গর্ব করে বলতে পারি যে বিশ্বের 5ম বৃহত্তম অর্থব্যবস্থা হলো ভারত। এটা গেল একটা ব্যাপার।
মানুষ হয়তো এদিকে বলবে যে এই অর্থব্যবস্থার অর্থশাস্ত্রের সঙ্গে আমাদের কি? কিন্তু যখন একটা দেশের অর্থব্যবস্থা মজবুত হয়, তখন রাজ্যের রাজস্ব বাড়ে। যখন রাজ্যের রাজস্ব বাড়ে, তখন এলাকায় আর্থিক বিকাশ ঘটে। যখন এলাকার আর্থিক বিকাশ ঘটে, তখন একজন গরিব মানুষের আয়টা বেড়ে যায়। তাদের জনপ্রতি আয়টা বেড়ে যায়। এই যে নিম্ন স্তরে দেশকে শক্তিশালী করার লক্ষ্য রাখা হয়েছে, যে ভিত্তি রয়েছে, তাতে আমার বিশ্বাস ২০৪৭-এ যখন আমরা একটা বিকশিত দেশ গড়ে তুলতে পারবো, যেমনটা আমরা কল্পনা করছি, তার জন্য যে ভিত রয়েছে সেটা মজবুত হওয়াটা খুবই জরুরি। এটা খুবই বেসিক জিনিস। আজকের আগে কোনো প্রধানমন্ত্রী ভেবেছিলেন মহিলাদের জন্য শৌচালয় বানিয়ে দিই? আরে মহিলাদের কথা ছাড়ুন, নট ইভেন ফর পুরুষদের জন্য। আমাদের কি খোলা আকাশের নিচে যাওয়ার কোনো শখ আছে বলে মনে হয়? কেউ কেন আগে ভাবেননি ওনাদের জন্য একটা শৌচালয় বানিয়ে দিই? এই চিন্তা ভাবনাটাই খুবই বেসিক একটা ব্যাপার। কিন্তু এই বেসিক ইনফ্রাস্ট্রাকচারকে এটা কতটা শক্তি যোগায়? উজ্জ্বলা যোজনা। আজ গ্রামে গ্রামে সিলিন্ডার পৌঁছে যাচ্ছে। কাঠের উনুনের ধোঁয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই সব কিছু একেবারে বুনিয়াদি, একেবারে বেসিক। কিন্তু যখন আপনি কোনো গ্রামে যাবেন, এগুলো সবথেকে বড় প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। তো আমার প্রধানমন্ত্রী আজকে গরিব মানুষদের সমস্ত প্রয়োজনীয়তাগুলোকে চিহ্নিত করে তার ভিতকে মজবুত করেছেন। আর আমি এটা মানি যে আগামী ৫ বছরে যখন আমরা তৃতীয়বার সরকার গঠন করব, তখন অর্থব্যবস্থার গত ১০ বছরের নিরিখে ২৫ কোটির বেশি মানুষ দারিদ্র্য সীমার বাইরে চলে আসবেন। আর এটা ডেটা, অথেন্টিক ডেটা। এমনটা নয় যে আমি নিজে কোনো ডেটা বানিয়ে নিয়ে চলে এসেছি। ২৫ কোটি মানুষ দরিদ্র সীমার বাইরে চলে আসবেন। আপনি উন্নত দেশ তখনই বানাতে পারবেন যখন রাজ্য বিকশিত হবে, যখন উন্নত বিধানসভা হবে, উন্নত প্রখণ্ড হবে, কোনো জায়গায় ব্লক বলা হয়, উন্নত ব্লক হবে, পঞ্চায়েত হবে, গ্রাম হবে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করছে। তো যারা এই গান করে করে ভাষণ দেন, তাদের মাথায় এটা ঢুকবে না যেখানে কি হচ্ছে। তো চিরাগ পাসওয়ান কি আকাঙ্ক্ষা করে? মোদিজির সরকার গঠন হলে তাতে কোন মন্ত্রক আপনি চান? আচ্ছা, প্রথম কথা হলো শিক্ষা মন্ত্রণালয়। থ্যাংক ইউ। প্রথমেই আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই, ওভার অ্যাম্বিশাস অভিযোগটা আমি কখনোই মানব না। আমি চাই যে আমি আপনাদেরও বলবো অ্যাম্বিশাস হন, ওভার অ্যাম্বিশাস হন। যতক্ষণ না আপনি ওভার অ্যাম্বিশাস হবেন, আপনি কিছুই অর্জন করতে পারবেন না। পৃথিবীর মানুষরা খুবই নির্দয় হয়। মানুষ শুধুমাত্র আপনাকে পিছন দিকে টানবে, ডিমোরালাইজ করবে, ডিমোটিভেট করবে। আপনার ওভার অ্যাম্বিশাস হওয়াটাই আপনাকে কনফিডেন্সের যোগান দেবে। আর এটা সবার মধ্যেই থাকা উচিত। আর এটাকে আমি ভালো জিনিস বলেই মনে করি। জনতার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে নিই। আপনি একজন অ্যাক্টর ছিলেন আর আপনি বেশ গুড লুকিংও। তো আমার আপনার কাছে প্রশ্ন, এমন কখনো হয়েছে ক্যাম্পেনিং এর সময় কোনো মেয়ে আপনাকে প্রপোজ করেছে? শুধু ক্যাম্পেনিং এর সময়? আপনি বলে দিন না। না, জানি না কেন ফর সাম রিজন মানুষ আমার কাছে আসতে একটু ঘাবড়ে যান। মানে কাছাকাছি আসতে। আ আ আমার আমার মনে হয় না আমি এরকম ভাইবস দিই। আ না, ঠিক আছে, এমনটা যখন হয়নি ভালোই, না হলে আমিই ব্লাশ করতাম হয়তো। এমনটা আমার সঙ্গে না হলেই ভালো হয়। দেখুন, যখন আপনি কঙ্গনা রানাওয়াতের সাথে ফিল্ম করেছিলেন, সেখানে তো আপনি ব্লাস্ট হননি। একটা দুটো সিন আমার কাছে আছে, আমি লোকজনকে দেখিয়ে দিচ্ছি। अरे आर यू सीरियस? कब मौसम बदलेंगे किसको है ये पता, प्यार हो जाता है कैसे, जाने ना जाने ना जाने ना जाने ना नजर से। ব্যাস হয়েছে। বন্ধ করুন, এবার হয়ে এটা গেছে। তো আপনি একটুও ব্লাস্ট হননি, কি মনে হয়? লুক এট মি নাও। আপনার কাছে আমার প্রশ্ন, আমি শুনেছি আপনার মুভির ডায়লগ মনে থাকতো না। হ্যাঁ, তাহলে আপনি এত বড় বড় ভাষণ কিভাবে মনে রাখেন? না, একদমই ঠিক কথা বলেছেন। আসলে জানেন তো, দিস ইউজড টু হ্যাপেন রজত স্যার। মানে আমি যখন সেটে যেতাম তখন আমায় ১ পাতা ডায়ালগ দিয়ে দেওয়া হতো। আর যখন আমি সেটা বলতাম তখন সেটা ২.৫ পাতার বানিয়ে দিতাম। বলতেই থাকতাম। এখন নেতার রক্ত বইছে। ঠিক আছে না? তো এখন সেটা তো ভেতরে, ভেতরে ফুটছিলই। এই প্রম্পট বলার অভ্যেসটা ছিলই। তো যেটা ০.৫ মিনিটের সিন থাকতো সেটা আমি ২.৫ মিনিট, ৩ মিনিট পর্যন্ত টেনে নিয়ে চলে যেতাম। তো সত্যি এটা আমার সঙ্গে একটা বড় সমস্যা ছিল। কারণ আমার ডায়ালগস মনেই থাকতো না। আর এই কারণেই আমি কিন্তু ভাষণ পড়ে দিই না। যা বলি মন থেকে বলি। যা মনে আসে সেটাই বলি। একটা দুটো প্রশ্ন আমরা নিয়ে নিই কি? আপনি এত ভালো একজন যুবা পলিটিক্যাল লিডার, তো আপনি
কবে বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন? মানে এত ভালো গ্রোথ করতে দেখছি আপনাকে, বিহারের মুখ্যমন্ত্রী কবে হতে পারবেন? আরে ভাই, আমার কাছে যদি এর উত্তর থাকতো তাহলে আমি নিশ্চয়ই দিয়ে দিতাম। বাট আমি তো আর জ্যোতিষী নই। আহ আর এটা ঠিক সেই আচ্ছা, এটা কথাটাই বলে যা দিন আমি নীতিশ কুমার কবে রিটায়ার হবেন? আমরা জনতার ভরসায় পাবলিক ডোমেনে রয়েছি। জনগণ যাকে চাইবে না সে থাকবে না, আর যাকে মেনে নেবে সে এগিয়ে যাবে। আমি নিজে বিহারের মেয়ে। আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি আলাদা কি এমন করতে চাইবেন? কি এমন দাবি করছেন যে আলাদা কিছু আনবেন? যেমনটা আপনি জানেন নীতিশ কুমারজিও রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী। তো আপনি আলাদা এমন কি করতে চাইবেন? আমি যে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট ভিশন নিয়ে এসেছি, আমি মনে করি বিহারে চতুর্মুখী বিকাশের প্রয়োজন রয়েছে। মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচ আমাদেরকে রাখতেই হবে। যেখানে একদিকে শিক্ষার, যেটা আমাদের জীবনের সবথেকে প্রয়োজনীয়, কারণ শিক্ষা যতক্ষণ না আসবে এই জাতপাত ধর্ম নেতাদের উস্কানি, মানুষকে ভুল বোঝানো, এই সব কিছু চলতে থাকবে। তো শিক্ষিত হতে হবে আমার মতে। রজত স্যার, একটা চিন্তার বিষয় হলো আজও আমাদের বাচ্চাদের পড়ার জন্য কোটা যেতে হচ্ছে। কোটাতে পড়তে যাচ্ছে বিহারি, পড়াতে যাচ্ছে বিহারি। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মালিক হলো বিহারি, কিন্তু ব্যবস্থা রাজস্থানী। কিন্তু কেন এই ব্যবস্থা পাটনাতে হতে পারে না? কেন এটা ভাগলপুরে, দারভাঙাতে, মুজফ্ফরপুরে, বিহারের আলাদা আলাদা জেলায় কেন আমরা এডুকেশনাল হাব বানাতে পারবো না? দ্বিতীয়ত, রাজ্যের রাজস্ব আমাদেরকে বাড়াতেই হবে। আর সেটা বাড়বে কিভাবে? আমরা এতটাই ব্লেসড রজত স্যার, আমরা এমন একটা স্টেটে থাকি যেখানে রিলিজিয়াস ট্যুরিজমের প্রচুর সম্ভাবনা রয়েছে। অযোধ্যাতে এই একটা রাম মন্দির যে তৈরি হলো, বিশ্বাস একদিকে, আমি বিশ্বাসের কথায় যাচ্ছি না। ভাবুন ওই এলাকার আর্থিক ক্ষেত্রের কতটা বিকাশ হলো। ওখানে হোটেল হচ্ছে, রিসর্ট হচ্ছে, এমনকি এমএনসি পর্যন্ত আসছে। অযোধ্যাতে যদি এইরকম বড় রাম মন্দির তৈরি হতে পারে, তো আমাদের সীতা মাতার, যার ভক্তি আমরা করি, তার মন্দির সীতামঢ়িতে কেন হতে পারে না? নাও জাস্ট ইম্যাজিন, ওই মন্দির হওয়ার পর, আরও একবার বলছি, বিশ্বাস অন্য ব্যাপার, যাদের বিশ্বাস আছে তারা যাবেন। আর ভাবুন যদি 6 লেনের করিডোর তৈরি হয় অযোধ্যা আর সীতামঢ়ির মধ্যে, প্রত্যেক ব্যক্তি যারা ভগবান রামের দর্শন করতে যাবেন তারা আমাদের সীতা মাতার আশীর্বাদ নিতেও আসবে। ওখানেই বোধগয়া রয়েছে, গৌতম বুদ্ধের স্থান। ওটাকে আপনি ওয়ার্ল্ড ক্লাস সিটি বানাতে পারেন। ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট সেখানে আসে। ভগবান মহাবীরের জন্মস্থান রয়েছে, লাছোয়ার রয়েছে, আপনার ওই যে বৈশালী আছে, গুরু গোবিন্দ সিংজির স্থান ওটা। কত সর্দার আসেন ওখানে, শিখরা ওখানে আসেন ওই জায়গায়। তো এই সমস্ত জায়গাগুলো যদি রিলিজিয়াস ট্যুরিজমের অধীনে উন্নত করা যায়, তাহলে রেভিনিউ জেনারেশন শুরু হয়ে যাবে। আমাদের কৃষি প্রধান রাজ্য, ওখানে কৃষকদের নিয়ে আমাদের হাজিপুর, আমার বাবা যেখান থেকে দাঁড়াতেন, ওখানে আমরা হাজিপুরের কলা খুবই ফেমাস। যারা হাজিপুর থেকে এসেছেন জানেন, হাজিপুরের ওই কলা যখন ডাউন সাউথ যায়, কলার চিপস হয়ে যায়। আর সেটার ভালো করে মার্কেটিং, প্যাকেজিং, প্রসেসিং সব কিছু করা হয়। এই প্রসেসিং ইউনিট যদি হাজিপুরে তৈরি করা যায়, তাহলে সেখানেই তো কৃষক অনেক বেশি দাম পাবে। ওখানেই সেটার প্যাকেজিং হবে, প্রসেসিং হবে, মার্কেটিং হবে। মাখানা আজকের দিনে প্রধানমন্ত্রীজি সারা পৃথিবীতে ফেমাস করে দিয়েছেন। আর সেই মাখানাটাকে আমরা যদি ওইখানেই সেটার প্যাকেজিং করি, সেটার প্রসেসিং করি, মার্কেটিং করতে শুরু করি, তাহলে তো কৃষকদের হাতে অনেক বেশি টাকা আসবে। আর একটা ব্যাপার, আমরা অর্ধেক বছর কাটিয়ে দিই বন্যা খরার সমস্যা নিয়ে। অর্ধেক বিহার, আমি কোনো জ্যোতিষী নই, নয়তো লিখে দিতাম এই জুলাই মাস কেটে যাক, অর্ধেক বিহার ভেসে যাবে, অর্ধেক শুকনো থেকে যাবে। কোনো একটা তো পার্মানেন্ট সলিউশন বের করতে হবে। ইন্টারলিঙ্কিং অফ রিভার্স নিয়ে আমরা কাজ করতে পারি, নদী জোড়া যোজনা নিয়ে। এর ফলে সেচ ব্যবস্থার সমস্যারও সমাধান হবে। এমন একটা জায়গা থেকে আমরা যদি নদীর জল ডাইভার্ট করে সেই জায়গায় নিয়ে যাই যেখানে খরার সমস্যা রয়েছে, তো এরকম এমন কিছু জিনিস রয়েছে যেগুলোর ওপর আমরা যদি তাৎক্ষণিক প্রভাব দিয়ে কাজকর্ম করতে শুরু করে দিই, তাহলে বিহারকে আমরা আবারও সেই গ্লোরি ফিরিয়ে দিতে পারি যার জন্য বিহার সকলের কাছে পরিচিত। ওই ইউনিভার্সিটি থেকে ওখানে হাসপাতাল রয়েছে। আপনি প্রখণ্ড স্তরে চলে যান, পঞ্চায়েত স্তরে চলে যান, এখনও সেই ব্যবস্থা গড়ে ওঠেনি। এই সমস্ত জিনিস, আমি যে মাল্টি ডিরেকশনাল অ্যাপ্রোচের কথা বলছি, টার্গেট ওরিয়েন্টেড করে, টাইম বাউন্ড করে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই আমার চিন্তা ভাবনা। তো দিজ আর দ্য ফিউ এক্সাম্পলস। ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেন রিগার্ডিং বিহারের সমস্যা। আই হ্যাভ আ সলিউশন টু ইট। আমি এখানে সমস্যা শোনার জন্য নেই, সমাধান দেওয়ার জন্য রয়েছি। এটা শুনে ভালো লাগলো চিরাগ, আপনার মাথায় অনেক ভিশন রয়েছে। বিহার কি রকম হবে, কেমন অগ্রগতি হতে পারে। আর বাকি প্রশ্ন আপনাকে যা জিজ্ঞেস করলাম আপনি তা সুন্দরভাবে উত্তর দিয়েছেন। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর শুনবো আপকে আদালতে আজকের জাজ আনন্দ বিজয় জি রায় আজকের মোকদ্দমা।
আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালালাম বিহারের ফুটন্ত যুব নেতা চিরাগ পাসওয়ানের ওপর। আমরা জিজ্ঞেস করলাম চিরাগের ঐতিহ্যের ব্যাপারে, ওনার রাজনীতির ব্যাপারে, ওনার অ্যাম্বিশনের ব্যাপারে, ওনার ভিশনের ব্যাপারে। এখন সময় আপকি আদালতে আজকের জাজ আনন্দ বিজয়জির রায়দানের। রাজতজির মতন প্রসিকিউটর রয়েছে, আর চিরাগের মতো যুবা বিহারি যদি কাঠগড়ায় থাকে তাহলে মামলা বেশ জোরদার হবেই। আর আমরা দেখেছি যে রজতবাবু নানাভাবে চিরাগের ওপর অভিযোগ আনার চেষ্টা করেছেন, আর শুধু তাই নয়, ওকে প্রশ্নের জালে ফাঁসিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু চিরাগ না শুধু পারিবারিক বিবাদ, সেই সঙ্গে পরিবারবাদ, রাজনীতির সমস্ত মশলা আর বিহারকে নিয়ে নিজের ভিশনকে উনি সবার সামনে তুলে ধরেছেন। আর উনি খুব ভালোভাবে রজতবাবুর আনা যাবতীয় অভিযোগের ওপর নিজের মতামত রাখার প্রয়াস করেছেন। আর আমার মনে হয় আদালত ওনার যুক্তিতে সন্তুষ্ট হয়েছে, আর সেই জন্য এই আদালত চিরাগ পাসওয়ানকে সসম্মানে মুক্ত করে দিচ্ছে। প্রণাম। এই প্রত্যাশা এবং এই বিশ্বাসের সাথে যে চিরাগ পাসওয়ান এইভাবেই বিহারের জনগণের জন্য কাজ করতে থাকবেন এবং সেখানকার জনগণের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবেন, আর জীবনে উনি অনেক উঁচুতে উঠবেন, সফলতায় ভরে যাবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।